হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ডেইলি লাইফ উইথ সঙ্গীতার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক অভিনন্দন। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আর হাওড়া ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। আর এই হাওড়া ব্রিজের যে ব্যস্ততম যে রাস্তা, সেইটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আজকের ব্লগটা শুরু করছি। একটা অনুরোধ করব, আজকের ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ আজকের ব্লগে অনেক কিছু এক্সাইটিং থাকতে চলেছে। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি পার্ক স্ট্রিটের আলো এবং ডিসেম্বরে যে বড়দিনের সময় থেকে যে চার্চকে সুন্দর করে সাজানো হয় সেই সব গল্প তোমাদের সাথে আছে সেই সব দৃশ্য, আর তার সাথে থাকবে চার্চের ইতিহাস। তো আশা করব তোমাদের ভালো লাগবে, তাই অনুরোধ করলাম ব্লগটা স্কিপ না করে দেখতে। তো এখন কিন্তু অলমোস্ট বিকেলবেলা হয়ে গেছে আর লাইটগুলো জ্বলতে শুরু করেছে রাস্তার দুই ধারে। একটু পরেই অন্ধকার নেমে আসবে আর তখন কিন্তু আরও সুন্দর লাগবে। চলে এসেছি চার্চের সামনে। এটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, যেটা ক্যাথিড্রাল রোডে অবস্থিত। আর এর ঠিক পাশেই রয়েছে কিন্তু বিড়লা প্ল্যানেটেরিয়াম। তো একদম লাগোয়া, তো একসাথে দুটো কিন্তু ঘুরে নেওয়া যায়। তো সুন্দর যে আলোকসজ্জা রাস্তার দুই ধারে সুন্দর করে যে দেখানো হয়েছে, আর কত লোক দেখো একবার, সেইটাও কিন্তু দেখবার মতো। কলকাতার রাস্তায় মানুষজন হেঁটে বেড়াচ্ছে, এটার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো ছিল আমার, আর খুব দারুণ লেগেছে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো পরবর্তীকালে এই যে সুন্দর আলোকসজ্জাগুলো দেখার। আর কলকাতা শহরে বড়দিনের সময় থেকে যে 1 জানুয়ারি পর্যন্ত যে সুন্দর হেঁটে যাওয়া শহরের দৃশ্য এবং সুন্দর চার্চের, সেটাও কিন্তু তোমরা উপভোগ করতে পারো। চলে এসেছি চার্চের সামনে, আর এখানে কিন্তু খুব বড় লাইন আছে। টিকিটের ব্যবস্থা 10 টাকা মূল্য টিকিটের। তো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব আর লাইন দিয়ে টিকিট কেটে নেব এবং তারপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তোমাদের কিছু হিস্ট্রি বলবো, এটা তোমরা চার্চটা দেখো, তার সাথে আমি কিছু হিস্ট্রি তোমাদের বলছি চার্চের সম্পর্কে। এত সুন্দর চার্চ দেখবো আর এর ইতিহাস সম্পর্কে একটু জানবো না, তা কি কখনো হয়? এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ কিন্তু কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। এই গির্জা বা অ্যাংলিকান ডায়াসিস অফ ক্যালকাটার কিন্তু কেন্দ্র। আর গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে এবং নির্মাণ কার্য সম্পূর্ণ হয় 1847 সালে। কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। ব্রিটিশ সাম্রাজ্যের অবিভক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয়, সেন্ট পলস ক্যাথিড্রাল কিন্তু সেগুলির মধ্যে প্রথম। 19 শতাব্দীতে কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে ক্যাথিড্রাল রোডে গির্জার অট্টালিকাটি একটি আকর্ষণীয় দ্বীপে অর্থাৎ আইল্যান্ড অফ অ্যাট্রাকশনস গড়ে তোলা হয়। কি সুবিশাল চার্চ দেখো, আর দারুণ লাগছে দেখতে। একটু পরেই কিন্তু সন্ধে নেমে আসবে, সেই রূপও কিন্তু অসাধারণ। সেই কারণে তোমাদের বলছিলাম যে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই চার্চটির দৈর্ঘ্য 247 ফুট অর্থাৎ প্রায় 75 মিটার, আর প্রস্থ 81 ফুট প্রায় 25 মিটার। গির্জা শিখরের উচ্চতা 201 ফুট প্রায় 61 মিটার। গির্জাটি বিশেষ ধরনের ইট, ইস্পাতের নানা রকমের ট্র্যাস ও চুনের সূক্ষ্ম প্লাস্টার দিয়ে নির্মাণ করা হয়। 1897 সালে ভূমিকম্প এবং তারপর 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতার নাকি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর এই চার্চটি সংশোধিত নকশা অনুসারে আবার পুনর্নির্মাণ করা হয়। এই চার্চের স্থাপত্যশৈলীটি ইন্দো গথিক স্থাপত্যশৈলী নামে পরিচিত। এই ইন্দো গথিক আসলে ভারতের জলবায়ুগত পরিস্থিতির কথা মাথায় রেখেই তৈরি করা হয়। কি দারুণ না? এইসব ইতিহাস এই চার্চের সঙ্গে দেখতে দেখতে শোনার মজাই কিন্তু আলাদা। এই ক্যাথিড্রালের প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়েল উইলসন। ইনি ছাড়াও গির্জা সংলগ্ন সমাধিস্থলে 1871 সালে নিহত অস্থায়ী প্রধান বিচারপতি জন প্ল্যাক্সটন নরম্যানের সমাধি অবস্থিত। তো অনেক লোকজন চার্চের মধ্যে, আর দেখে নিচ্ছি সুন্দর আলোকসজ্জা, দেখে কিন্তু দারুণ লাগছে। অ্যাকচুয়ালি বড়দিনের কিছু আগে থেকে কিন্তু এই আলোকসজ্জা শুরু হয়ে যায়। ভেতরে যখন প্রবেশ করেছিলাম খুব অল্প সামান্য ক্লিপিং ভেতরে নিয়েছি, কারণ ভিতরে বেশিক্ষণ ভিডিও করা উচিত নয় বলে আমার মনে হয়েছে, সেই কারণে।
দেখো সন্ধে হয়ে গেছে আর বাইরেটা এরকম দুর্দান্ত মানে লাইট দিয়েছে আর এত ভালো লাগছে দেখতে। তো পুরো যে চার্চটা এটার ছবি কিন্তু মানে পুরো যে স্ট্রাকচারটা এটার ছবিটা কিন্তু সামনে থেকে পুরোটা ধরা যাচ্ছিল না, তাই চেষ্টা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছিলাম কিভাবে পুরোটা ধরা যায়, ক্যামেরা বন্দি করা যায়। তাই একদম ঘুরতে ঘুরতে ব্যাক সাইডে চলে এলাম, মানে ব্যাক সাইডে মানে ওটার আরও আগে আর কি, চার্চের আগে। সেইখান থেকে কিন্তু দেখো সম্পূর্ণভাবে চার্চটা দেখা যাচ্ছে আর দারুণ লাগছে, অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠেছে। তো অসম্ভব সুন্দর দৃশ্য, যা দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। মানে এতদিন শুনেছি পার্ক স্ট্রিটের আলো, সেন্ট পলস ক্যাথিড্রালের এত সুন্দর সাজসজ্জা, কিন্তু কোনোদিন নিজের চোখে দেখার সৌভাগ্য বা সুযোগ কোনোটাই হয়নি। তো এইবার হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম সেই উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্যটা সফল হয়েছে এবং খুব ভালো লেগেছে। তাই মনে ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু শেয়ার করব, তাই ভিডিওটা শেয়ার করছি। আশা করি দেখে তোমাদেরও খুব ভালো লাগবে এবং তোমরাও ইন ফিউচার প্ল্যান করতে পারো ক্রিসমাস থেকে, মানে 25 ডিসেম্বর বা তার কিছু আগে থেকে, 2-1 দিন আগে থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত এইখানে আসতে। তবে 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি কিন্তু অসম্ভব ভিড় হয়। তো এই সময় কিন্তু ভিড়ের পরিমাণ অনেক বেশি থাকে। তো ওই দুটো দিন অ্যাভয়েড করাই ভালো বলে মনে হয়। এই যে বাইরে আমরা চার্চ থেকে বেরিয়ে পড়েছি তখনও কিন্তু এতটাই লম্বা লাইন, এবং চারিদিকটা সন্ধে হয়ে যাওয়ার পরে আরও কিন্তু অসাধারণ লাগছে, কারণ লাইটিংগুলো আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আমাদের মোটামুটি চার্চ দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে চলে এসেছি। এবার একটুখানি চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নেওয়ার পরে তারপর আমরা কিন্তু পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে যাব লাইট দেখার জন্য। এই যে চলে এসেছি, মানে যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে, আর দুদিকটা লাইট দিয়ে দারুণভাবে সাজানো রাস্তার মধ্যে, দারুণ লাগছে দেখতে, একদম অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। তো ডিসেম্বর মানেই কিন্তু উৎসবের মাস, আর বড়দিনের আগে থেকেই শুরু হয়ে যায় উৎসবের মরশুম, আলোকসজ্জার খেলা, যা চলতে থাকে 1 জানুয়ারি পর্যন্ত বা তারও হয়তো কিছু বেশি সময় ধরে। তো পার্ক স্ট্রিট সংলগ্ন সাহেবপাড়ার বিভিন্ন রেস্তোরাঁয় এই সময় কিন্তু ভিড় উপচে পড়ে, আর অসম্ভব ভিড় থাকে রাস্তায় রাস্তায়। কলকাতার রাস্তায় হেঁটে বেড়ায় অনেক লোকজন, তবে কলকাতার রাস্তায় হেঁটে বেড়ানোর কিন্তু মজাটাই একদম অন্যরকম, বিশেষ করে এইসব ফেস্টিভ সিজনে, যখন এত সুন্দর লাইটিং আর চারিপাশটা এতটা ব্রাইট, এত দারুণ লাগছিল। ইতিহাস বলে যীশুখ্রিস্টের জন্মদিন পালনের এই রীতি গোড়ার দিকে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। কলকাতা শহর ছিল ব্রিটিশ উপনিবেশের প্রথম রাজধানী, তাই বড়দিন পালন করা হয় এখানে বসবাসকারী ব্রিটিশ রাজকর্মচারী ও ইউরোপিয়ান যেসব সম্প্রদায়ের লোকজন ছিল তাদের অন্যতম উৎসব হয়ে দাঁড়ায়। পরবর্তীকালে কিন্তু ব্রাহ্ম সমাজের উদ্যোগে যীশুখ্রিস্টের জন্মদিন 25 ডিসেম্বর তারিখে খ্রিস্টোৎসব পালন করার রীতি প্রচলিত হয়, এবং ব্রাহ্ম সমাজের দেখা দেখি প্রথমে হিন্দুরা এবং পরে সর্বসাধারণের মধ্যে কিন্তু এই উৎসব ছড়িয়ে পড়ে। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান কালক্রমে সর্বজনীন উৎসবে পরিণত হয়, যেটা এখন বিশাল বড় উৎসব, এবং আমরা সেই উৎসবে সামিল হয়েছি আর তোমাদেরকেও সামিল করানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা খুব আনন্দ পাচ্ছ এবং ভালো লাগছে। শুধু আলোকসজ্জাটা দেখো, আর রাস্তায় এত ভিড় মানে বলার কথা না। আমরা কিন্তু 25 ডিসেম্বরের একদিন আগেই গেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। বাই বাই।